আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন এক চমক। তারেক রহমান একটা কাপুরুষ বললেন বিএনপির নেতা আখতারুজ্জামান। তারেক রহমানের কুকর্মের গোপন রহস্য ফাঁস করলেন আখতারুজ্জামান। তারেক রহমানকে কাপুরুষ বললেন। চলুন ভিডিওটা শুনে আসি, তারপর আলোচনা করব বিস্তারিত। এ তার মায়ের মৃত্যু শয্যায় মায়ের কাছে আসতে পারে নাই, এরকম কাপুরুষ লোক কি করে আসবে? সে তো জাতীয় নেতৃত্ব দেওয়া সকল প্রকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। তার তো এখন দলেরও সভাপতিত্ব চেয়ারপারসনকে ছেড়ে দেওয়া উচিত। এটা ডক্টর মুশাররফ সাহেব হোক বা আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাতে হোক বা দরকার বলে সালাউদ্দিনের হাতে হোক, উনি দলের দায়িত্বভার দিয়ে দেওয়া উচিত। দল এখান থেকে করতে হবে। ওনার মা অসুস্থ, মা বাঁচবে না কিনা মরবে এটা ওনার চিন্তা নাই। এখন পর্যন্ত নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। আর আজকে যে ৬৭টা আসনে, কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই, সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে। তাহলে এগুলা কি তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে? যে লোকের মা মারা যাচ্ছে সে এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে, এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে। আমরা তো জানি এটার পিছনে কত টাকা কে কত খরচ করেছে এই নমিনেশনটা পাওয়ার জন্য। এটা সব মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে যাদেরকে নির্বাচনটা কয়েকজন লোককে আসন দিয়েছেন। আজকের দিনে কি করে দিলেন যেখানে দেশমাতা খালেদা জিয়া, এরা কি 5 দিন 7 দিন অপেক্ষা করতে পারতো না? এখনো তো নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই। এত চালাক হয়ে গেছেন আপনারা, সরকারকে বোঝাচ্ছেন যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, যাই কিছু হোক, দেশের মাতা খালেদা জিয়ার যাই কিছু হোক না কেন আমরা নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞ, নির্বাচন আপনাকে করতেই হবে, এই কথা বোঝাতে চাচ্ছেন। আজকে নমিনেশনটা প্রকাশ করে আপনাদের লজ্জা থাকা উচিত। এটা দলের প্রধান যিনি নাই আর আপনি বলতেছেন উনি না থাকলে নির্বাচন কেমন হবে? ওরা তো নির্বাচন করতে আছে, দল তো নমিনেশন দিয়ে দিছে। দলের প্রধান কি বাংলাদেশে আছে? সে তো আসে নাই, সে বলছে বাংলাদেশে আসবো না, আমি আসতে পারবো না, আমি অন্য দ্বারা নিয়ন্ত্রিত। তারপরে আর কি আছে বলার এখানে? তাহলে এখানে এই প্রশ্ন তো অবান্তর, আপনি এই প্রশ্ন করতে জানেন কেন? বস্তু হলো সে তারেক আসুক বা না আসুক, দেশে নির্বাচন যদি সরকার চায় তা নির্বাচন হবে। আর যদি সরকার না চায় তারেক আসলেও নির্বাচন হবে না। এটা হলো অন্য রাজনীতি। সেই রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করবো না, অন্য একদিন কথা বলবো না। এখন বলেন। জি, আক্তার ভাই, আপনার আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনি বলেন। যে সাহসটা অনেকেরই নাই, আপনার সেই সাহসটা আছে, সেই কারণে আমরা অনেকগুলো প্রশ্ন করি, যে প্রশ্নগুলো উত্তর আমরা পেয়ে যাই। আসলে অনেকেই যে আজকে 36টি আসন মনোনয়ন দিয়ে দেওয়া নিয়ে অনেকেই কথা বলছেন, যে বেগম জিয়া একেবারে জীবন মৃত্যু সন্ধিক্ষণে সেই মুহূর্তে কিভাবে এই নমিনেশন গুলো দেওয়া হচ্ছে, কিভাবে নির্বাচনে প্রচার হচ্ছে বিভিন্ন জায়গায়, এই কথাগুলো আপনি গতকালকে বলেছিলেন। আরেকটা বিষয়, বাংলাদেশে গতকাল জানতাম না যে নমিনেশন দেওয়া হবে। আমি বলে না না, আপনি গতকালই সালাউদ্দিন বলেছিলাম সাহেবের মিটিং কথা বলছিলেন। সালাউদ্দিন কেমনে সাহেবের যে কেমনে মিটিং। প্রচার প্রচারণা কেমনে চালায়। জি জি। আর আজকে যে কাজটা করলো বলেন, এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? এই দলের জন্য এর চেয়ে দুঃখজনক দুর্ভাগ্যজনক কিছু আছে? 36টি মানুষকে খুশি করতে গিয়ে আজকে আপনি সারা বাংলাদেশের মানুষকে আহত করলেন, ভোটারদেরকে আহত করলেন। ভোটারদের কাছে আপনাদের নগ্ন চেহারা ফুটে উঠলো যে আপনাদের কাছে ক্ষমতায় যাওয়াটাই মূল লক্ষ্য। এই খালেদা জিয়া, তারেক রহমান এগুলা কিছু না। আপনারা বিএনপি যারা এখন আছেন তারা আপনার ক্ষমতায় যাওয়ার জন্য এত উদ্গ্রীব যে কে মরলো কে বাঁচলো এটা নিয়ে আপনাদের কনসিডারেশন নাই। এটাই নগ্ন চিত্রটা বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরা হলো। এই নগ্ন মানুষদেরকে, এই লোভী মানুষদেরকে, এই ক্ষমতার লোভী মানুষদেরকে, এই দুর্নীতিবাজ মানুষদেরকে বলেন জনগণ ভোট দিবে? জনগণ ভোট দেওয়ার প্রশ্নই ওঠে না। এদেরকে, এদের কিছু কর্মীরা মিলে লাফাইতে পারে, কর্মীরা মিলে মানুষের অত্যাচার করতে পারে, মানুষকে করতে পারে, কিন্তু জামাতের সামনে এরা এবার টিকবে না, হাওয়ার মতো উড়ে যাবে। জামাত অনেক বেশি সংগঠিত, প্রস্তুত, এবং জামাত নির্বাচনে আট বেঁধে লাগতেছে। এখন যদি সরকার যদি জামাতকে নির্বাচনের সুযোগ করে দেয়, নির্বাচনটা ঘোষণা করে দেয়, তখন দেখবেন খেলাটা কি হয়। হয়তো আপডেট দেবো। আক্তার ভাই, কিছু ইম্পর্টেন্ট আপনার কিছু প্রশ্ন, বিশেষ করে আপনি যে কথাগুলা বলছিলেন, আমরা আমাদের প্রশ্ন মনে আছে, প্রিয় দর্শক আপনাদের মনে আছে, মেজর আক্তার যখন বলছিলেন ডিসেম্বরে যখন লন্ডন বৈঠক হচ্ছিল,
লন্ডন বৈঠক যখন হচ্ছিল তখন কিন্তু মেজর বশর আখতারুজ্জামান বারবার বলছিলেন এই বৈঠকটা ঠিক হচ্ছে না, মানে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের যে বৈঠকটা, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশের ভাগ্য ভবিষ্যৎ অনেক কিছু কিন্তু ঠিক হয়ে গিয়েছিল এবং সেই দিকে বাংলাদেশ আগাচ্ছে। এই বিষয়ে কি বলবেন আক্তার ভাই? লন্ডন বৈঠকে আপনি যেভাবে বলছিলেন, লন্ডন বৈঠকটা না করার কথা বলেছিলাম। লন্ডন বৈঠকটা হওয়ার পরে যেটা কি হয়েছে সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয়কে তারেক রহমানকে বুঝতে, জানতে, তার মেন্টাল অ্যাপ্রিসিয়েশন কি, তার মেন্টাল ম্যাচুরিটি কি এবং তার পলিটিক্যাল ম্যাচুরিটি কি, তার সঙ্গে 1.5-2 ঘন্টা আলোচনা করে উনি মাপতে পেরেছেন যে সে ইমোশনাল পলিটিক্স করে, সে রিয়েলিস্টিক পলিটিক্স করে না, সে বাস্তববাদী কোনো রাজনীতি করে না। কাজে তখন সে বুঝছে যে তাকে ইমোশন নিয়ে খেলতে হবে, তার সঙ্গে ইমোশন নিয়ে খেললেই তাকে কুপকাত করা যাবে এবং উনি তাই করেছেন। কাজে এখানে যারা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা, যে এই সরকার বিএনপিকে সাইজ করার জন্য এই দশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে যে নাটকটা করলো, তারপরে তারা যে গত 5 দিনে যে অ্যাকশন গুলা নিয়ে এলো, সে অ্যাকশন গুলা কিন্তু সুন্দর হয়েছে, অদ্ভুত হয়েছে। কিন্তু ভাই হাসপাতালে সুৎকর বলছেন নিজেরা তো বসে রয়েছেন গর্তের ভিতরে। নীলুও সাহেব গর্তের থেকে তো বেরোয়ার সাহস নাই, টিভিতে কমেন্ট করার সাহস আছে খুব। গাধার বাচ্চারা, হ্যাঁ, সরকারের বিরুদ্ধে কথা বলার খুব সাহস আছে, ঘরতে বাড়িতে ইচ্ছে করে না। হ্যাঁ, একটা পার্টি গেছে আর একটা পার্টিকে ঢুকাই দিতেছে, তারপরে আপনাদের কোনো উপায় নাই। স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশে তারা রাখবে না, নিশ্চিহ্ন করে দেবে। এটা তো আমাদের দ্বারাই করাবে, আমরাই করব, বুঝছেন না? কাজে আমরা ব্যক্তিগতভাবে মনে করি স্বাধীনতার পক্ষের শক্তি বলে আর কিছু নাই, এখন বাংলাদেশের পক্ষের শক্তি কারা সেটা দেখতে হবে। স্বাধীনতা হয়ে গেছে, অর্জিত হয়ে গেছে, এখন স্বাধীনতার পক্ষের শক্তি আর খুঁজে লাভ নাই। এখন আমাদের খুঁজতে হবে বাংলাদেশের পক্ষে কারা, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের জনগণের কল্যাণ, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কারা দক্ষ, কারা অভিজ্ঞ, কারা সেটা পারবে, সেটাই হবে। যদি সরকার আগামীতে নির্বাচন দেয় তাহলে সে নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে কারা আগামী সরকারে আসবে। আক্তার ভাই, আপনি কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? এর তো কোনো লক্ষণ আমরা সেইভাবে দেখতে পাচ্ছি না। দেখেন, আমি দুইটা কারণে এখনো দৃঢ় বিশ্বাস করি। একটি কারণ হলো ডক্টর ইউনূস এত বড় লায়াবিলিটিস, উনি দেখতেছেন যে উনি গত 1.5 বছরে দেশটাকে শাসন করতে গিয়ে যেরকম বিরূপ প্রতিক্রিয়ার অবস্থান পড়েছেন, ওনার স্বাস্থ্য এবং বয়স দুটাই ওনার এগেনস্টে। উনি তো ম্যাডাম তো 80 আর উনি তো 89, 86, বুঝছেন না? কাজে সেখানে আমি বলতে চাচ্ছি যে এই ডক্টর ইউনূস সাহেব ওই ঝুঁকিটা নেবেন কিনা। যদি ঝুঁকিটা নেন তাহলে এই সরকার নির্বাচন দিচ্ছে না, আর যদি ঝুঁকি না নেন তাহলে এই নির্বাচন দিবে। তবে এইবার হয়তো নির্বাচনটা একসঙ্গে হবে না, হয়তো নির্বাচনটা দুই দিনে হবে। প্রথম হবে ওই গণভোট, গণপরিষদ নাম দিবে, দিয়ে একটা কিছু করার চেষ্টা করবে, বা অর্থাৎ বিএনপির ফেভারে আর কোনো অ্যাকশন এখন হবে না, কারণ বিএনপির ফেভারে যা কিছু করার দরকার এই সরকার অত্যন্ত সততার সঙ্গে, নিশ্চয়তার সঙ্গে করেছে বলেই প্রমাণ করতে পারবে। কারণ উনি জামাতকে সরাসরি আক্রমণ করা এই মুহূর্তে ওনার উচিত হয় নাই। ওনাকে অব্যাহতভাবে আওয়ামী লীগের বিপক্ষ থাকা উচিত ছিল, অব্যাহতভাবে আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দেওয়া উচিত ছিল, এবং বলা উচিত ছিল যে আপনারা এমন কোনো বিভেদ করবেন না, কারোর সঙ্গে বিভেদ করবেন না যেখানে আওয়ামী লীগ প্রবেশ করার সুযোগ পায়। এটা হয়তো কারেক্ট মোটিভেশন, এটা হয়তো প্রপার রাজনৈতিকভাবে এটা অনেক বেশি মাত্রা হইতো। তাহলে কি হইতো, জামাত বিএনপির মধ্যে একটা শত্রুতা শুরু হইতো না, একটা প্রতিপক্ষ সুলভ হইতো না, হয়তো নির্বাচনে একটা বন্ধুত্বের মধ্যে একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনটা হইতো। কিন্তু ওনার এই বক্তব্যের পরে জামাত কাউন্টার বক্তব্য দিতে বাধ্য হবে, এবং কাউন্টার বক্তব্য দিলে পরে এই সংঘাতটা আরো বড় দিকে যাবে। ফলে এটা ইন ফেভার, মানে আদারওয়াইজ এটা আওয়ামী লীগের পক্ষে চলে গেছে বক্তব্যটা, কারণ এখানে বিভেদ মানে হলো আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া। কাজে আমি এই জন্য তোমার দ্বিতীয় পয়েন্টে বললাম যে এই মুহূর্তে তারেক রহমান সাহেবের মুখ না খোলা উচিত ছিল, এটা কোনো প্রয়োজন ছিল না।
এটা উনি করেছেন জানাতে, দেখাতে যে আমার স্ত্রী জোবাইদা রহমান গেছে, কিন্তু তাকে কোনো আমি রাজনৈতিক দায়িত্ব দিই নাই। কাজেই উনি অনুষ্ঠানটা করে কথা বলে দেখিয়ে দিয়েছেন, দেখাতে চেয়েছেন যে আমি আমার রাজনৈতিক অবস্থানে এখনো সঠিক আছি। একটা বিশাল ছাত্রদেরকে নিয়ে করেছেন, এবং উনি বোধহয় 5 দিন না 7 দিন, 15 তারিখ পর্যন্ত বোধহয় অনুষ্ঠানটা চালিয়ে যাবেন। সেখানে অনেক মানুষ আসবে, অনেক মানুষকে ঢাকার থেকে জড়ো করা হবে, এবং প্রতিদিনই হয়তো তারেক রহমান বক্তব্য দিবেন। ফলে দেশমাতা খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়টাকে একটু অন্যদিকে ডাইভার্ট করার বা ধামাচাপা দেওয়ার একটা অপচেষ্টা চালাতে পারেন কোনো কোনো মহল। কোনো মহল তারেক রহমানের এই অবস্থানটাকে অন্যদিকে মুড় নিতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো, বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, তারেক রহমান এই মুহূর্তে মুখ না খুলে চুপ থেকে বোঝানো উচিত যে আমি মাতৃ সুখে বিহ্বল, আমি এখন কথা বলতে পারতেছি না, আগে আম্মার চিকিৎসা হোক, আম্মা ভালোই আসুক, আপনাদের যা বলা বলবো। আর জুবাইদা আমার এখানে গেছে, সে দলের কোনো দায়িত্ব নেবে না, রাজনৈতিক না। আপনারা অপেক্ষা করেন, সবাই নির্বাচনে কাজ করতেছেন, সবাই একযুগে নির্বাচনে কাজ মাঠে নেমে যান, সবাই আপনারা নির্বাচন করেন, যে যেখানে আছেন আপনাদেরকে নির্বাচনে জয়ী হয়ে আসতে হবে। কে কিভাবে আসবেন সেটা আপনাদের ব্যাপার। তাহলে কি হতো, এই বক্তব্যটা সারা বাংলাদেশে একটা ইতিবাচক সাড়া দেখাইতো, এবং মানুষ বুঝতে পারতো যে না, তারেক রহমান সাহেব এখনো বাপের বেটা, বাঘের বাচ্চা, এখনো দলকে সংগঠিত করার জন্য, দলকে বিজয়ের জন্য উনি এত কষ্টের মধ্যে, এত দুঃখের মধ্যেও তিনি দলীয় সব লোকদেরকে নির্বাচনে ঝাঁপায়া পড়ার জন্য আহ্বান জানিয়েছেন। এটা হয়তো ওনার সঠিক পদক্ষেপ আমার মতে। আমি যত রাজনীতি বুঝি, যতটুকু আমার রাজনৈতিক পারদর্শিতা আপনি বলেন, বা যতটুকু রাজনীতির প্রতি আমার একটা একটা দখল আমি তৈরি করতে পেরেছি, তাতে মনে হয় যে এই বক্তব্যটা না দিয়ে, জামাতকে সরাসরি আক্রমণ না করে তিনি তার দলকে নির্বাচনের দিকে ঝাঁপায়া পড়ার বক্তব্য দিলে সেটা অনেক বেশি ইতিবাচক হতো, এবং রাজনীতিতে বিশাল প্রভাব পড়তো। এবং সেখানে যদি কারো বিরোধিতা করতে হয়, তাহলে উনার প্রকাশ্যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার দরকার ছিল। যেমন তিনি বলতে পারতেন যে একটা ফাঁসির আসামি ভারতে আছে, আজকে ভারত যখন বলে যে তিনি যেদিন আসবেন সেদিনই ভারত ছাড়বে, এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আমি এটাকে মনে করি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি হুমকি। এইটা বললে কিন্তু বাংলাদেশের মানুষ আরো অনেক বেশি ইতিবাচক সাড়া দিত। তারা বলতো এখন ভারতকেও খেপাবেন না, এখন জামাতকে খেপাবেন, পাকিস্তানকেও খেপাবেন, তুরস্ককে খেপাবেন, আমেরিকাও তার সঙ্গে নাই, ব্রিটিশ তার সঙ্গে নাই, ইউরোপিয়ান ইউনিয়ন সঙ্গে নাই, আর চীন তো তাকে দেখতেই পারে না। চীন তো পারলে তারে মানে কি বলবো, চীনের যে কি আক্রোশ, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তাইওয়ানি দূতাবাস ঢাকা শহরে করা হয়েছিল। সেই ব্যথা, সেই বেদনা, সেই জ্বালা, সেই ঘা এখনো দূর হয় নাই, সেই ঘা এখনো শেষ হয় নাই। কাজেই আমি যে কথাটা তোমাকে বলতে চাচ্ছি বিনয়ের সঙ্গে, অত্যন্ত বিনয়ের সঙ্গে যে কথাটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো সময়ের 1 ফুর, অসময়ের 1000 ফুর। আজকে তারিক সাহেব যখন আজকে 12 দিন পরে দেশমাতা খালেদা জিয়ার অবস্থার পরে মুখ খুললেনই, রাজনৈতিক বক্তব্য রাখলেন, সেটা আরো সাবধানের সঙ্গে, আরো বিচক্ষণতার সঙ্গে, আরো সুদূর প্রসারী বক্তব্য দিলে এটা মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতো। যাই হোক, আমি ওনার সমালোচনা করতে চাই না, করার দরকার নাই, কিন্তু আমি শুধু বাস্তবতা তুলে ধরলাম। আমি বিনয়ের সঙ্গে বলছি যে আমি যেহেতু আমি যাই হোক, আমি কি আসছি সেটা বলার দরকার নাই, তবে তুমি যেহেতু প্রশ্ন করলে তাই বললাম, এটা রাজনৈতিক একটা হঠকারিতা হয়েছে, এই বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য হয় নাই। এখন আসি তোমার তৃতীয় প্রশ্নে, শেখ হাসিনা নিয়ে ভারতের পরিষ্কার মেসেজ। আমরা গত প্রায় 15 দিন ধরে লক্ষ্য করছি, এমন কোন সরকারি কর্মকর্তা নাই, সরকারি দলের উপদেষ্টা নাই, সরকার উপদেষ্টা নাই, এমন কোন অ্যাটর্নি জেনারেল থেকে নিয়ে বড় বড় উকিল সাহেবরা আছে, এবং জামাতের উকিল সাহেবরা আছে, তারা বলছে শেখ হাসিনাকে পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসবো, ইন্টারন্যাশনাল পুলিশ দিয়ে ধরায় নিয়ে আসবো, অনেক ধরনের একটা ন্যাক্কার জন্য বক্তব্য দিয়েছেন, এবং বঙ্গবন্ধুকে অনেক গালাগালি করেছেন, বেঈমান বলেছেন অনেকে, বিশ্বাসঘাতকতা বলেছেন অনেকে। সবকিছু যখন এগুলা হয়েছে, তখন ভারত খুব ঠান্ডা মাথায় বলেছে, অত্যন্ত ধীরস্থির হয়ে বলেছে, কাউকে দায়ী করে না, কারো প্রতি কোনো প্রশ্নের জবাব না দিয়েই
কারো কোনো রেফারেন্স না এনে তিনি শুধু বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যতদিন ইচ্ছা যতদিন থাকতে চান তিনি ততদিন থাকবেন। এই কথাটা কিন্তু অনেক বেশি সুদূর প্রসারী চিন্তার থেকে বলেছেন। উনি তো বলেন না যে বাংলাদেশে উনি ফিরে যাবে না এবং আমরা তাকে ফিরে যেতে দিব না, কারো হাত তুলে দেব না, এইটা কথা বলে নাই তো। তিনি বলেছেন শেখ হাসিনা ওনাদের মেহমান, শেখ হাসিনা ওনাদের এখানে আছেন, উনি যতদিন চাইবেন ততদিন তাদের দেশে থাকবেন। অর্থাৎ উনি শেখ হাসিনাকে ওনার বাড়ি থেকে বের করে দিবেন না। আর ধরিয়ে দেওয়া তো অনেক পরের প্রশ্ন, কারো কাছে হস্তান্তর করা তো অনেক সুদূর পরা হতো। এই কথাটাই অত্যন্ত বলিষ্ঠ ভাষায়, অত্যন্ত শক্ত ভাষায়, নম্রভাবে উনি ডিপ্লোম্যাটিক ভাবে কথা বলেছেন। তারা অনেক বিচক্ষণ ডিপ্লোম্যাট। জয়প্রকাশ এখন বর্তমান বিশ্বে যতজন পররাষ্ট্রমন্ত্রী আছে তার অন্যতম একজন পররাষ্ট্রমন্ত্রী, বলতে গেলে প্রথম আখতারুজ্জামানের ভিডিও শুনতে পাচ্ছেন। আখতারুজ্জামান বলছে তারেক রহমান একটা কাপুরুষ, তার অপকর্মের কারণেই এমনকি ক্ষমতার লোভেই তার মৃত মাকে মৃত ঘোষণা করা হয়েছে, অথচ উনি ক্ষমতার লোভে তার মাকে জীবিত রাখছে। কেমন ছেলে, আসলেই কাপুরুষ। প্রিয় দর্শক, চলুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।